হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 5-এর ইংলিশ লেসন 7 দ্য রেবেল পোয়েট নাটকটির সেকেন্ড পার্ট লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালাইসিস করব। লেটস রিড। প্রীতম বলছে, ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম? কুমুদ রঞ্জন কি তাকে অনুপ্রাণিত করেছিলেন? ইন্সপায়ার মানে অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ। টু রাইট পোয়েম কবিতা লিখতে। ফাদার বলছেন, ইয়েস হ্যাঁ, বাট কিন্তু নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড। নজরুল সর্বদা প্রভাবিত হয়েছিল বাই রবীন্দ্রনাথের দ্বারা অ্যান্ড এবং দ্য পার্সিয়ান পোয়েট পারস্যের কবি লাইক হাফিজ অ্যান্ড খৈয়াম, হাফিজ এবং খৈয়ামের দ্বারাও। তাহলে বাবা বলছেন যে কুমুদ রঞ্জন নজরুলকে প্রভাবিত করেছিলেন, সেই সাথে সাথে নজরুল সর্বদা রবীন্দ্রনাথ এবং পারস্যের কবি হাফিজ ও খৈয়ামের দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। আঙ্কেল রহিম, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ড দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? ডিড ইউ নো, তুমি কি জানো যে নজরুল যুক্ত হয়েছিলেন দ্য আর্মি সৈন্যদলে আন্ডার দ্য ব্রিটিশদের অধীনে। এবার কাকা রহিম প্রীতমকে বলছেন যে প্রীতম, তুমি কি জানো যে নজরুল ব্রিটিশ শাসনের অধীনে তাদের সৈন্যদলে যোগদান করেছিলেন? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। এই রেজিমেন্ট মানে সৈন্যদল। হি ওয়াজ তিনি ছিলেন ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, যে বঙ্গীয় সৈন্যদল ছিল 49 নম্বর, তিনি সেই দলে ছিলেন। কাজী নজরুল ইসলাম যে সৈন্যদলে যুক্ত হয়েছিলেন সেই দলের নম্বরটা ছিল 49th বেঙ্গল রেজিমেন্ট, মানে 49তম বঙ্গীয় সৈন্যদল। বেঙ্গল মানে বঙ্গীয়, রেজিমেন্ট মানে সৈন্যদল। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আফটার মানে পরে, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধের পরে, দ্য রেজিমেন্ট সৈন্যদলটি ওয়াজ ডিসব্যান্ডেড ভেঙে দেওয়া হয়েছিল। ডিসব্যান্ডেড মানে ভেঙে দেওয়া হয়েছিল ইন 1920 সালে। সুতরাং হি কেম টু ক্যালকাটা, তিনি কলকাতায় চলে এসেছিলেন। তিনি বলতে কার কথা বোঝানো হচ্ছে? কাজী নজরুল ইসলামের কথা বোঝানো হচ্ছে। যখন এই বঙ্গীয় সৈন্যদলটি 1920 সালে ভেঙে দেওয়া হয়েছিল, তখন তিনি কলকাতায় চলে এসেছিলেন। ফাদার বলছেন, অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। ইন্ডিয়ানস মানে ভারতীয়রা, হ্যাড রাইজেন জেগে উঠেছিলেন, এগেনস্ট বিরুদ্ধে, দ্য ব্রিটিশ রুল ব্রিটিশদের বা ইংরেজদের, রুল মানে নিয়ম কানুনের বিরুদ্ধে। সেই সময় ভারতীয়রা ইংরেজদের যে নিয়ম কানুন ছিল তার বিরুদ্ধে জেগে উঠেছিলেন, মানে বিদ্রোহী হয়ে উঠেছিলেন। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি, নজরুল প্রোটেস্টেড মানে প্রতিবাদ জানিয়েছিলেন, এগেনস্ট মানে বিরুদ্ধে, দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশদের নির্দয়তার বিরুদ্ধে। এই ক্রুয়েলটি মানে নির্দয়। ইন হিজ ওন ওয়েস, তার নিজস্ব পথে। ইন হিজ ওন ওয়ে মানে নিজের পথে। ইনফ্যাক্ট মানে কার্যত,
হি অলসো স্টার্টেড, তিনি শুরু করে দিয়েছিলেন, স্টার্টেড মানে শুরু করে দিয়েছিলেন, রাইটিং পোয়েম, কবিতা লিখতে, এসেস, প্রবন্ধ লিখতে, এসে মানে প্রবন্ধ, অ্যান্ড সংস, গান লিখতে, টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদী কণ্ঠে, এই প্রোটেস্ট মানে প্রতিবাদ আর ভয়েস মানে কণ্ঠ। তাহলে তখন কাজী নজরুল ইসলাম কি করেছিলেন? ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে তিনি কবিতা লিখতে শুরু করে দিয়েছিলেন, প্রবন্ধ লিখতে শুরু করে দিয়েছিলেন, গান লিখতে শুরু করে দিয়েছিলেন তার প্রতিবাদী কণ্ঠে। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ছিলেন রেবেল মানে বিদ্রোহী কবি, অফ ইন্ডিয়া ভারতবর্ষের বিদ্রোহী কবি। প্রীতম এবার বলছে, আই হার্ডলি নিউ অ্যাজ মাস, আমি এত কিছু জানতাম না। ফাদার বলছেন, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী। ইউ শুড রিড, তোমার পড়া উচিত, হিজ পোয়েমস, তার কবিতাগুলি, লাইক যেমন, কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসন এবং শুনতে হবে, টু হিজ সংস, তার গানগুলিও। প্রীতমের ফাদার এবার কি বললেন? বলছে যে তোমার কিছু কবিতা যেমন কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, এই কবিতাগুলি তোমার পড়া উচিত। আর কি করা উচিত? কিছু কিছু গান আছে, দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট, ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত হওয়া বা ভয় পেয়ে যাওয়া, দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট, অ্যাফ্রেড মানে ভীত হওয়া বা ভয় পেয়ে যাওয়া, ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিলেন যে নজরুলস রাইটিং, নজরুলের লেখাগুলি, কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, কুড ইনস্টিগেট, ইনস্টিগেট মানে প্ররোচিত করা বা উৎসাহিত করা, দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের। ব্রিটিশরা কি ভয় পেয়ে গেছিলেন? তারা ভয় পেয়ে গেছিলেন যে এই কাজী নজরুল ইসলামের লেখাগুলো যদি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহিত করে, যদি তাদেরকে প্ররোচিত করে, এই ভেবে তারা ভয় পেয়ে গিয়েছিলেন। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, তারপরে ব্রিটিশেরা কি করেছিলেন? প্রীতম জানতে চেয়েছে যে ব্রিটিশরা তারপরে কি করেছিল। আঙ্কেল রহিম বলছে, দ্য ব্রিটিশ গ্রিউ ফেরটার্বড, এই ফেরটার্বড মানে ওয়ারিড বা চিন্তিত হয়ে পড়া, তখন ব্রিটিশরা চিন্তিত হয়ে পড়েছিলেন। ফাদার বলছেন, ইন 1922, 1922 সালে নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু, নজরুল স্টার্টেড মানে শুরু করেছিলেন, এ ম্যাগাজিন একটা পত্রিকা, ধূমকেতু, ধূমকেতু নামে একটি পত্রিকা তিনি শুরু করেছিলেন। হোয়ার যেখানে, হি পাবলিশড তিনি প্রকাশ করেছিলেন, এই পাবলিশড মানে প্রকাশ করে ফেলা, প্রকাশ করা। হোয়ার যেখানে, হি পাবলিশড তিনি প্রকাশ করেছিলেন, আনন্দময়ীর আগমনী এ পোয়েম, আনন্দময়ীর আগমনী নামে একটি কবিতা, পোয়েম মানে কবিতা। নজরুল ধূমকেতু নামে যে ম্যাগাজিনটি লিখেছিলেন সেখানে তিনি আনন্দময়ীর আগমনী নামে একটি কবিতা প্রকাশ করেছিলেন। আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, এই রেড মানে হানা দেয়া, রেডেড মানে হানা দিয়েছিল। তখন ব্রিটিশরা কি করেছিল? দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, ধূমকেতুর অফিসে ব্রিটিশরা হানা দিয়েছিল। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড, কবিকে অ্যারেস্ট করা হয়েছিল, মানে অ্যারেস্টেড মানে গ্রেপ্তার করা হয়েছিল, ফ্রম কুমিল্লা, কুমিল্লা থেকে।
কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রীতম, হোয়াট হ্যাপেন দেন? তারপর কি হয়েছিল? তারপর কি হয়েছিল? হ্যাপেন মানে কি ঘটেছিল বা কি হয়েছিল? ফাদার, হি ওয়াজ ট্রান্সফার্ড। তাকে, এই ট্রান্সফার্ড মানে এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তরিত করা, বা তাকে স্থানান্তরিত করা হয়েছিল, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছিল। টু দ্য হুগলি, তাকে কোথায় পাঠানো হয়েছিল? হুগলি জেলে। অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। দেয়ার মানে সেখানে, হি বিগ্যান তিনি শুরু করেছিলেন, এই বিগিন মানে শুরু করা, বিগ্যান মানে শুরু করেছিলেন, ফাস্টিং। ফাস্ট মানে উপোস, না খেয়ে থাকা। ফাস্টিং মানে তিনি হুগলি জেলে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন কাজী নজরুল ইসলাম উপোস শুরু করে দিয়েছিলেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেইনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। ইট ওয়াজ হিজ ওয়ে, এটাই ছিল হিজ ওয়ে তার পন্থা বা তার পথ, ওয়ে মানে পথ, অফ প্রোটেস্টিং, প্রোটেস্টিং মানে প্রতিবাদ করার, এগেইনস্ট বিরুদ্ধে, দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, প্রোটেস্টিং মানে প্রতিবাদ করার, প্রোটেস্ট মানে প্রতিবাদ করার, প্রোটেস্টিং মানে এইভাবেই প্রতিবাদ করছিলেন, টর্চার মানে অত্যাচার। তাহলে কাজী নজরুল ইসলাম এই পথেই তিনি ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। কিভাবে? এই ফাস্টিং করে থাকা মানে উপোস করে থাকা। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার? বাবা, কত দিন তিনি উপোস করেছিলেন? মেনি মানে অনেক অর্থে ইউজ করা হয়, কিন্তু হাউ মেনি মানে কতগুলো, ডেজ দিন, ফাস্ট মানে উপোস, কতগুলো দিন তিনি উপোস করে কাটিয়েছিলেন বা উপোস করেছিলেন। ফাদার, হি ফাস্টেড he fasted for more than a month. He fasted for তিনি উপোস করেছিলেন more than a month এক মাসেরও বেশি। ইন, এই more than মানে থেকেও বেশি, মোর মানে বেশি, দেন মানে থেকেও, এ মান্থ এক মাসের থেকেও বেশি তিনি উপোস করেছিলেন। ফাদার বলছে হি ফাস্টেড তিনি উপোস করেছিলেন, ফাস্টেড মানে উপোস করেছিলেন, ফর মোর দ্যান এ মান্থ, মোর মানে বেশি, দেন মানে থেকেও, এ মান্থ এক মাস, তিনি এক মাসের থেকেও বেশি উপোস করেছিলেন। তাহলে নজরুল এক মাসের থেকেও বেশি দিন উপোস করেছিলেন। ইন ডিসেম্বর, ডিসেম্বরে 1923 সালে হি ওয়াজ রিলিজড তাকে মুক্ত করে দেওয়া হয়েছিল, রিলিজড মানে মুক্ত করে দেওয়া হয়েছিল ফ্রম জেল থেকে। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার। বাবা, অনেক ধন্যবাদ তোমাকে। নাও আই উইল বি এবেল টু সিং কারারই লৌহ কপাট। নাও এখন, আই উইল বি এবেল, এবেল মানে কোনো কিছু পারা বা সক্ষম হওয়া, আমি এখন পারবো, টু সিং গাইতে, সিং মানে গাওয়া, কি গাইতে? কারারই লৌহ কপাট, আমি এখন কারারই লৌহ কপাট গানটি গাইতে পারবো। উইথ জিল, জিল মানে গ্রেট এনার্জি বা আগ্রহ, অ্যান্ড প্যাশন, প্যাশন মানে গভীর ভালোবাসা বা ডিপ লাভ। এখন আমি কারার ওই লৌহ কপাট গানটি গাইতে পারবো গভীর ভালোবাসা এবং উৎসাহের সঙ্গে, আগ্রহের সঙ্গে। আই অ্যাম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আই অ্যাম সো প্রাউড, প্রাউড মানে গর্বিত, আমি অনেক গর্বিত, দ্যাট যে, দ্য টিচার শিক্ষক মহাশয়, হ্যাজ সিলেক্টেড, সিলেক্টেড মানে নির্দিষ্ট করা বা
বেছে নেওয়া বা চিহ্নিত করা। হ্যাজ সিলেক্টেড মি, মি মানে আমাকে, সিলেক্টেড মানে সিলেক্ট করা বা কোনো কিছু কাজে অংশগ্রহণ করার সুযোগ দেয়া। শিক্ষক মশাই আমাকে সুযোগ দিয়েছে ফর সিঙ্গিং, গানটি গাওয়ার জন্য। আই অ্যাম সো প্রাউড, আমি খুবই গর্বিত, দ্যাট যে দ্য টিচার, শিক্ষক মশাই, হ্যাজ সিলেক্টেড মি, আমাকে সিলেক্ট করেছে ফর সিঙ্গিং, গানটি করার জন্য। আঙ্কেল রহিম, দেন লেটস শেয়ার, এখন শোনা যাক, ইউ সিং, তুমি গাও। মানে আঙ্কেল রহিম বলছেন যে তুমি তাহলে গানটি গাইতে শুরু করো, আমরা শুনি। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, আমরাও তোমার সাথে ভালোভাবে গানটি গাইব। উই উইল সিং, আমরাও গাইব, অ্যালং উইথ ইউ, তোমার সাথে অ্যাজ ওয়েল, ভালোভাবে। তো বন্ধুরা, সেকেন্ড পার্ট এখানেই শেষ হয়ে গেল। যদি আমার অ্যানালাইসিস ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি উৎসাহিত হতে পারি, ভবিষ্যতে ভালো ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।